আনুপাতিক পদ্ধতির নামে দ্বন্দ্ব তৈরির চেষ্টা। জড়িতরা বাংলাদেশের আদর্শে বিশ্বাসী না বলছে বিএনপি। নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে চীন। কাজে ফিরলেন এনবিআর কর্মকর্তারা। বন্দরে বন্দরে কর্মচাঞ্চল্য। স্থবিরতা কাটতে আরও সময় লাগবে। রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রার চেয়ে এখনও পিছিয়ে 1 লাখ কোটি টাকা। ভরা মৌসুমে চাল নিয়ে চালবাজি। ঢাকার বাজারে কেজিতে 10 টাকা পর্যন্ত বেড়েছে দাম। বেশি বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত। যৌক্তিক কারণ জানেন না ব্যবসায়ীরা। এবং আইসিইউর অভাবে ডেঙ্গুর হটস্পট। বরগুনায় বাড়ছে মৃত্যু। সংকটাপন্ন রোগীদের পাঠানো হচ্ছে বরিশালে। পথে মারা যাচ্ছে অনেকে। দ্রুত সমাধানের দাবি। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। পিআর পদ্ধতিকে ইস্যু করে যারা দ্বন্দ্ব তৈরি করছে তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। আনুপাতিক পদ্ধতিতে ভোটের দাবিতে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র দেখছে দলটি। এদিকে চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে বেইজিং। সোমবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সাধারণ সভার আয়োজন করে জাতীয়তাবাদী উলামা দল। এতে অতিথি হিসেবে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। সভায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির পেছনে ষড়যন্ত্র আছে। আজকে যদি পিআর পদ্ধতির কোন এই ধরনের কথাবার্তার মাধ্যমে কেউ সুযোগ পায়, সেখানে ফ্যাসিস্ট সেই সুযোগটা সর্বপ্রথম পাবে। এই সুযোগ বাংলাদেশের মানুষ দিতে চায় না, দিবে না। লন্ডন বৈঠকের সফলতা ভেস্তে দেওয়ার ষড়যন্ত্র হিসেবে পিআর পদ্ধতি এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানানো হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তারেক রহমানের সাথে একটি বৈঠকে আমরা যে আলো, যে দিশা, যে প্রত্যাশা আমরা পেয়েছি, তাকে লুণ্ঠন করার জন্য একটা শক্তি বাংলাদেশে, বিশেষ করে গত 2 দিন আগে আমি একটি সবার কিছু বক্তব্য দিয়ে, আজকে যদি ক্ষমতার লোভে আমাদের বিরুদ্ধে কথা বলেন এবং জাতীয় সংসদ নির্বাচনের আগে আপনারা ইউনিয়ন নির্বাচন চাবেন, এটা আপনাদের কাছে আমরা অন্তত আশা করি। পিআর পদ্ধতিতে জনপ্রতিনিধি কে হবেন তা নিয়ে জনগণ অন্ধকারে থাকবে মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, এটি ইস্যু করে যারা দ্বন্দ্ব তৈরি করছে তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে না। আজকে কেন এই দ্বন্দ্ব? প্রশ্ন এসেছে পিআর নিয়ে। পিআর অবশ্যই পিআর হতে পারে, পিআর হওয়াটা বা না হওয়াটা কোনো বড় কথা নয়, কিন্তু পিআরকে ইস্যু করে বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষাতে যদি কেউ দ্বন্দ্ব সৃষ্টি করে, আমি বলবো তারা বাংলাদেশের আদর্শ বিষয়। এদিকে বিকেলে চীন সফর নিয়ে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে বেইজিং। পলিসি ব্যুরোর সদস্য শ্রী লং হং সিং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং দ্রুতই একটি নির্বাচিত সরকারের সাথে নতুনভাবে কার্যক্রম শুরুর ব্যাপারে চীনের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করেছেন। মির্জা ফখরুল জানান, রোহিঙ্গা সংকট নিরসনে মায়ানমারকে রাজি করানোর চেষ্টা করছে চীন। বাংলাদেশ যেন প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখে সে বিষয়ে আগ্রহ রয়েছে চীনের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মনিরুজ্জামান সহ 26 জনের বিরুদ্ধে। আর এই মামলায় কারাগারে থাকা 4 আসামিকে গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার আবু সাইদ হত্যার সেই ভিডিও দেখানো হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 30 আসামির বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর। সুপিরিয়র দায় হচ্ছে শেখ হাসিনার, আসাদুজ্জামান খান কামালের, আইজিপির, এবং তারপরে পুলিশের রংপুরের যারা ঊর্ধ্বতন কর্তা ছিলেন তাদের ব্যাপারে ঊর্ধ্বতন দায় এখানে এই মামলাতে পাওয়া গিয়েছে। অক্সিলিয়ারি ফোর্স হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই ছাত্রদের আন্দোলন দমনের ব্যাপারে
পুলিশকে কিন্তু সরাসরি নির্দেশনাও দিয়েছে। পরে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মনিরুজ্জামান সহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিশেষ ট্রাইব্যুনাল। 10ই জুলাই পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন। ওই দিন যে 4 জন আসামি গ্রেপ্তারকৃত আছে তাদেরকে গ্রেপ্তার দেখানো পূর্বক তাদেরকে উপস্থিত করানোর জন্য জেল অথরিটিকে নির্দেশ দিয়েছেন এবং বাকি যে 26 জন আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করে ওই তারিখে হাজির করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। আলোচিত এই মামলায় 4 আসামি কারাগারে রয়েছেন। তারা হলেন সরাসরি গুলি করা পুলিশ সদস্য আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র, বেরবির সাবেক প্রক্টর শরীফুল ইসলাম ও নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে কোতোয়ালি থানায় শাওন হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম ও সাবেক কাউন্সিলর রঞ্জন বিশ্বাসকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। সকালে ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করা হলে মামলার এজাহার নামীয় আসামি হিসেবে গ্রেফতারের আদেশ দেন বিচারক। এদিকে শেরেবাংলা থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে 2 দিন ও ধানমন্ডি থানায় শিশু মুন্না হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদের 1 দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। এছাড়া ভিন্ন ভিন্ন থানায় হত্যা মামলায় নোয়াখালীর সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। শেরেবাংলা নগর এলাকায় গত 4/4/25 তারিখে যে সরকারের বিরুদ্ধে তারা সরকার বিরোধী স্লোগান দেয় এবং নাশকতামূলক কর্মকাণ্ড করার চেষ্টা করে এবং সরকারকে উৎখাত করার জন্য বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে রাজপথে তারা মিছিল করে এবং এই ঘটনার পূর্বে পরিকল্পনায় এবং বিভিন্ন কীভাবে এগুলি করা হবে সে বিষয়ে এই সাবিনা আক্তার তুহিন জড়িত ছিল। তদন্তে তার নামটা বেরিয়ে আসে। সব কর্মসূচি প্রত্যাহার করে কাজে ফিরেছেন এনবিআর কর্মকর্তা কর্মচারীরা। কাজে ফেরায় কর্মীদের ধন্যবাদ জানান রাজস্ব বোর্ড চেয়ারম্যান। বলেন, আন্দোলনের কারণে রাজস্ব আহরণ কিছুটা ব্যাহত হলেও গেল অর্থ বছরের চেয়ে আদায় বাড়বে, যদিও সংশোধিত লক্ষ্যমাত্রা থেকে এখনও পিছিয়ে 1 লাখ কোটি টাকার বেশি। কর্মবিরতি রোববার বিকেলে সরকারের পক্ষ থেকে হার্ডলাইনে যাওয়ার পর শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে নেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। কর্মীরা কাজে যোগ দেয় সোমবার সকাল থেকে আবারও শুরু হয়েছে দাপ্তরিক ব্যস্ততা। আগারগাঁওয়ের রাজস্ব ভবনে এসেছিলেন বিভিন্ন সেবাগ্রহীতারা। আমাদের এমনি ফাইল জমা দেওয়া আছে, এমনি যোগাযোগ করতে আসছি যে দেখে আমাদের ফাইলটা কতটুকু আগাইলো। এই কদিন আন্দোলনের কারণে কোনো কাজ হয়নি, রাস্তা থেকে চলে গেছি। আন্দোলন তারা স্থগিত করা আছে, তো যার জন্য আজকে আবার আপিলে একটু যাচ্ছি। যদি আমাদের আপিল অর্ডারটা হয়ে থাকে তাহলে এটা গ্রহণ করব। এদিন সকালে অফিস করতে আসেন রাজস্ব বোর্ড চেয়ারম্যান। কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। কাজে যোগ দেওয়ায় ধন্যবাদ জানান সব স্তরের কর্মকর্তা কর্মচারীদের। সারা দেশের সবগুলো দপ্তর সংস্থাই সকাল থেকেই কাজ করছে, সম্পূর্ণ উপস্থিতি আছে। আপনাদের মাধ্যমে তাদেরকে আহ্বান জানাচ্ছি তারা যাতে করে অতীতে যেভাবে কাজ করেছে সেভাবে যেন তারা কাজ করে, ভবিষ্যতে তারা সেভাবে কাজ করবে। এ সময় তিনি জানান 2024-25 অর্থ বছরের 4,63,500 কোটি টাকা সংশোধিত লক্ষ্যমাত্রার বিপরীতে সোমবার সকাল 10টা পর্যন্ত রাজস্ব বোর্ড আদায় করেছে 3,60,922 কোটি টাকা। আজকে যেগুলো ট্রেজারিতে জমা হবে সেটার রিপোর্ট হয়তো আমরা কালকে পাবো। এর বাইরে আমাদের কিছু বিশেষ করে গভর্নমেন্ট প্রজেক্টগুলোতে যেটা যেই ট্যাক্স এবং ভ্যাট যেটা বিল থেকে যেটা আদায় হয় সেটার একটু সমন্বয়ের জন্য কিছু সময় লাগে। গতবারের চেয়ে বেশি হবে এটা নিশ্চিত, কিন্তু আমরা যেরকম আশা করেছিলাম হয়তো একটু তো হোঁচট খেয়েছে এই কয়দিনের কাজকর্মে। ব্যবসা বাণিজ্য যেমন বিঘ্নিত হয়েছে, একইভাবে আমাদের রাজস্ব আদায় কার্যক্রমে হোঁচট খেয়েছে। এদিকে রাজস্ব আদায়ের লক্ষ্যে অর্থ বছরের শেষ দিন সন্ধ্যা 6টা পর্যন্ত সকল ব্যাংকের শাখাগুলো খোলা রাখার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এদিকে এনবিআর কর্মীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে 2 দিন বন্ধ থাকার পর বন্দরে বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য। সকাল থেকে পুরো দমে চলছে কার্যক্রম। তবে মার্চ টু এনবিআর ও শাটডাউনে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। একের পর এক ট্রাক ঢুকছে স্থলবন্দরে, এরপর ছাড়পত্র নিয়ে খালাস হচ্ছে পণ্য।
এনবিআরে টানা 2 দিন কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করায় সোমবার সকাল থেকে কাজে যোগ দেন সব কাস্টমস কর্মকর্তা কর্মচারীরা। ফলে আমদানি রফতানি পণ্য পরিবহন ও বন্দর থেকে খালাস পুনরায় চালু হয়। কর্মচাঞ্চল্য ফেরায় খুশি শ্রমিক ও ব্যবসায়ীরা। সেগুলো ছাড় করার জন্য আজকে সকাল থেকে নাকি শুনলাম যে প্রত্যাহার করছে তাদের দাবি, সেই জন্য সকালে আসছি কাজ করার জন্য। কমপ্লিট শাটডাউনের কারণে আমরা 2 দিন থেকে কোনো কাজ করতে পারিনি। গতকালকে তারা তাদের ওই আন্দোলনটা প্রত্যাহার করছে, এই জন্য আজকে থেকে আমরা সকাল থেকে কাজ করতেছি, আমরা বিলুমেন্ট এখানে এন্ট্রি করতেছি। অফিসে এসে খুব দ্রুত কাজগুলো শুরু করেছি। প্রথম গাড়িটাই আমাদের এক্সপোর্টের গাড়ি 9টা 50-এর দিকেই ভারতের দিকে চলে গেছে এবং পাশাপাশি একই সময়ে ভারতীয় পণ্যবাহী ট্রাক পাথর নিয়ে এসছে। তবে 2 দিন সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকায় ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। গত শনি ও রোববার কলম বিরতির ধারাবাহিকতায় মার্চ টু এনবিআর ও শাটডাউনে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারিয়েছে বলে দাবি বন্দর কর্তৃপক্ষের। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। মত পার্থক্য থাকলেও জাতীয় স্বার্থ উপেক্ষা করে বন্দরের সেবা বন্ধ রাখা সমর্থনযোগ্য নয়, এমন মন্তব্য করে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে এনবিআর কর্মীদের নির্ভয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা। এদিকে জাতীয় স্বার্থে বন্দর ব্যবস্থাপনা আরও উন্নত ও নিরাপত্তা বাড়ানোর তাগিদ দিয়েছেন নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা। সরকারের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে একের পর এক কর্মসূচি পালন করে জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তারা। স্থবির হয়ে পড়ে এনবিআর সংশ্লিষ্ট সব ধরনের সেবা। অবশেষে সরকারের সমস্যা সমাধানের আশ্বাসে কাজে যোগ দেন এনবিআর কর্মকর্তা কর্মচারীরা। স্থবিরতা কাটিয়ে কর্মস্থলে কর্মচাঞ্চল্যতা ফেরায় সরকারের পক্ষ থেকে সন্তুষ্টির কথা জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, মত পার্থক্য থাকলেও বন্দরের সেবা বন্ধ করা অগ্রহণযোগ্য। বিকেলে সচিবালয়ে অর্থ বিভাগের মনিটরিং সেলের সেভার প্লাস কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনবিআর কর্মীদের স্বচ্ছতা বজায় রেখে নির্ভয়ে কাজ করার আহ্বান জানান তিনি। আমাদের সাথে তাদের মতামত থাকতে পারে, আমি বহু আগে বলেছি, কিন্তু পোর্ট বন্ধ করে দেবো এটা তো প্রাইভেট প্রপার্টি না। আমার ফ্যাক্টরি, বিস্কিটের ফ্যাক্টরি বন্ধ করে দিলাম। ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি ইসে করে মানুষের সেবা করো, সেটা হলে কোনো লোকের অসুবিধা হওয়ার কথা না। এদিকে জাতীয় স্বার্থে বন্দর স্থাপনা আরও উন্নত ও নিরাপত্তা বাড়ানোর তাগিদ দিয়েছেন নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা। এদিন স্থলবন্দর কর্তৃপক্ষের 24তম প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজনে উপদেষ্টা বলেন, স্থলবন্দর আন্তঃসীমা নিরাপত্তার ঘাটতি রয়েছে। যেগুলো সরাসরি পোর্টের সাথে জড়িত, আমাদের এইরকম বন্দরগুলোকে এর আওতায় আসতে হবে। বাকিগুলোকে হয়তো আসবে স্ট্র্যাটেজিতে, সেখানে আসবে যে হাউ টু ওপেন পোর্ট অ্যান্ড মেইনটেনেন্স অফ পোর্ট, এগুলোর ডিফেন্সের দরকার আছে। ভূরাজনৈতিক সচেতনতা ও সক্ষমতার অভাবে উপযুক্ত সমীক্ষা ছাড়াই অনেক বন্দর নির্মাণ করা হয়েছে বলেও জানান নৌ উপদেষ্টা। বন্দর ওপেন করতে গেলে ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। অনিয়মের অভিযোগে আওয়ামী লীগ আমলে নেয়া 37টি সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প বাতিল করেছে অন্তর্বর্তী সরকার, যেখানে $6 বিলিয়ন বেশি বিনিয়োগ করেছে চীন, ভারত, সিঙ্গাপুর সহ 14টি দেশ। ব্যয় হয়েছে $300 মিলিয়ন। প্রকল্প বাতিল করায় সরকারের কাছে উদ্বেগ জানিয়েছে চীন, চেয়েছে শান্তিপূর্ণ সমাধানও। এই অবস্থায় রাজধানীতে এক অনুষ্ঠানে সরকারকে সিদ্ধান্ত পুনর্মূল্যায়নের পরামর্শ সিপিডির। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য উৎসের পথে হাঁটছে বিশ্ব। বিদ্যুতের যোগান বাড়াতে দেশেও এই উদ্যোগ নেওয়া হলেও এখনও আসেনি কার্যকর পরিবর্তন। উল্টো নানা প্রশ্ন উঠছে। রাজনৈতিক বিবেচনা এবং অনিয়মের অভিযোগে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নেয়া ৩,২87 মেগাওয়াটের বেশি সক্ষমতার 37টি সৌর বিদ্যুৎ নির্মাণ প্রকল্প বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। 14টি দেশের অর্থায়নে এসব প্রকল্পের মধ্যে চীনের 4টি, সিঙ্গাপুরের 7টি এবং ভারত ও যুক্তরাষ্ট্রে রয়েছে একটি করে প্রকল্প। সোমবার রাজধানীর একটি হোটেলে সিপিডির অনুষ্ঠানে প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ জানান চীনের বিনিয়োগকারীরা। Expressed concerns to the concerned authority about actually not only the problem existing here, most important and a serious problem is that the discouragement transmitted to the new coming investors. সরকারি সিদ্ধান্তের কারণে বিদেশিদের কাছে নেতিবাচক বার্তা যাবে বলে মন্তব্য সিপিডির। 37টি এলওআই এর ব্যাপারে একটি রিভিউ কমিটি করে সহানুভূতির সাথে যেগুলোকে নেওয়া যায় দ্রুত নেওয়া। ওপেন টেন্ডার প্রসেসে যে এখন আমরা টেন্ডার পাচ্ছি না, তার একটা বড় কারণ হচ্ছে বিনিয়োগকারীরা অলরেডি একটা দ্বিধার মধ্যে পড়ে গেছে।
সুতরাং ওপেন টেন্ডার প্রসেসকেও যদি প্রমোট করতে হয় তাহলে ওই LOI-গুলোর একটা শান্তিপূর্ণ সমাধান প্রয়োজন। অনুষ্ঠানে জানানো হয় এরই মধ্যে সৌর বিদ্যুৎ কেন্দ্র তৈরির জন্য জমি অধিগ্রহণ করেছে 15টি কোম্পানি। তারা যেটা বোঝাতে চেয়েছেন। শুভ খান, সময় সংবাদ। চলছে ভরা মৌসুম, নেই চালের সংকট, তারপরও নওগাঁর মোকামে সপ্তাহ ব্যবধানে বস্তা প্রতি দাম বেড়েছে 400 টাকা পর্যন্ত। তবে ভিন্ন চিত্র চাষি পর্যায়ে। তাদের অভিযোগ, হাটে মিলছে না ন্যায্য দাম। ব্যবসায়ী সিন্ডিকেটকে দুষছেন ভোক্তারা। খাদ্য বিভাগ বলছে সুযোগ সন্ধানে ব্যবসায়ীদের বিরুদ্ধে চলছে অনুসন্ধান। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। এক মাস আগেই বুড়ো মৌসুমের ধান কেটে তোলা হয়েছে। বস্তায় বস্তায় চালে ঠাসা মিলের গুদাম। ধান থেকে চাল বের করতে অটো মিলগুলোতে চলছে কর্মব্যস্ততা। এরই মধ্যে হঠাৎ চলতি সপ্তাহ নওগাঁর পাইকারি মোকামে বস্তা প্রতি সরু চাল 400 টাকা পর্যন্ত বাড়িয়েছেন মিলাররা। মৌসুমের গোড়াতে স্বর্ণা 5 জাতের ধান প্রতি কেজি কেনা হয়েছে 30 থেকে 31 টাকা। এসব ধান মিল পর্যায়ে এনে চাল বের করতে খরচ যোগ হয়েছে 43 থেকে 44 টাকা। কিন্তু সেই চাল বিক্রি হচ্ছে পাইকারি মোকামে প্রতি কেজি 57 থেকে 60 টাকা দরে। প্রতি কেজি চালে ফারাক রয়েছে 8 থেকে 10 টাকা, যার মুনাফা চলে যাচ্ছে ব্যবসায়ীর পকেটে। এদিকে চালের বাড়তি দরের উত্তাপ খুচরা বাজারে। মোটা জাতের 50-52 টাকা কেজির চাল ঠেকেছে 58 থেকে 60 টাকায়, আর সরু চাল 68 থেকে 75-এর ঘরে। আইবের দূরত্ব তৈরি হয় চাল কিনতে এসে হিসাব মিলাতে হিমশিম ক্রেতারা। আইডসে ভাই বেশি হয়ে যাচ্ছে, এখন সিন্ডিকেট হচ্ছে, চাল স্টক তুলছে, চালের দাম বেশি। 5 কেজি চাল কিনতে গেলে আপনার মনে করেন যে 40-50 টাকার মতো বেশি লাগতেছে। কেজি প্রতি 8 টাকা 10 টাকা বেড়ে গেছে। চালের দর বৃদ্ধির জন্য মজুত প্রক্রিয়ায় মিল পর্যায়ে অধিক মুনাফা হাতিয়ে নেওয়ার কৌশল দাবি খুচরা ব্যবসায়ীদের। যারা মজুতদার এরাই বাড়াচ্ছে, তাছাড়া বাড়বে কি জন্য? ঈদের পরেই 300-400 টাকা পড়ছে একটা বস্তার 50 কেজি চালের। হঠাৎ করে চালের দাম বাড়ার কারণে বাজারে একদম ক্রেতা শূন্য হয়ে গেছে। এদিকে চালের বাজারে লাগাম টানতে জেলার মিলগুলোতে খাদ্য বিভাগ চালাচ্ছে মজুত বিরোধী অভিযান। বাজারগুলো আছে, বড় বড় যে গুদাম আছে এবং অন্যান্য যে রাইস মিলগুলো আছে, আমাদের টিম যারা আছে মাঠে কাজ করতেছে, তারা তথ্য সংগ্রহ করতেছে। সেই মোতাবেক আমরা পরবর্তীতে আরো ব্যবস্থা আমাদের জারি থাকবে। আর ব্যবসায়ী নেতারা দেখাচ্ছেন নানা অজুহাত। খুচরা ব্যবসায়ীরা যেটা বলছে সেটা সঠিক না। ধানের দাম বৃদ্ধি পাওয়ার কারণে মূলত চাউলের দাম বৃদ্ধি পাচ্ছে। গেল বুড়ো মৌসুমে জেলায় 12 লাখ মেট্রিক টন ধান থেকে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8,60,000 মেট্রিক টন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। চালের দামে ঊর্ধ্বগতিতে বিপাকে পড়েছেন রাজধানীর নিম্ন ও মধ্যবিত্তরা। বেশি দামে বিক্রি করলেও যৌক্তিক কারণ জানেন না ব্যবসায়ীরা। বলছেন এর জন্য দায়ী কর্পোরেট প্রতিষ্ঠান ও মিলার সিন্ডিকেট। ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে সিন্ডিকেট বন্ধে নেই সরকারের তৎপরতা। মূল হোতাদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি। দেশের বাজারে চাল নিয়ে যেন থামছেই না চালবাজি। একদিকে ভরা মৌসুমেও ধান ও চালের সংকটের অদৃশ্য অজুহাতে রাজধানীর চাল বাজারে দামের উত্তাপ, যার খেসারত দিচ্ছে ক্রেতারা। আমরা যারা নিরহ, গরিব, সাধারণ ব্যবসায়ী, সাধারণ চাকরিজীবী, আমাদের রূপে একটা মরার রূপে খারাগা। পার কেজিতে 8 টাকা, এটা বোঝেন একটা, মানে আপনার হলো সাধারণ মানুষের জন্য কত ভোগান্তি। অল্প বেতনের চাকরিদাতাদের পক্ষে খুব সমস্যা। রাজধানীর কারণ বাজার ঘুরে দেখা যায় সপ্তাহ ব্যবধানে মিনিকেট চালের বস্তা প্রতি দাম বেড়েছে অন্তত 300 টাকা। 70 থেকে 72 টাকা কেজি থাকলেও এখন 78 থেকে 80 টাকা। 54 থেকে 55 টাকার ডি 28 চাল বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকায়। আর নাদির চাল কেজিতে বেড়েছে অন্তত 5 থেকে 6 টাকা। ব্যবসায়ীরা বলছেন কিছু অসাধু ব্যবসায়ী ও মিল মালিক ধান সংগ্রহ করে কৃত্রিমভাবে চাল মজুত করেছেন, যার প্রভাব পড়ছে খুচরা বাজারে। মিনিকেট 80 টাকা করে কিনছে, মিনিট এখন আমরা কিনতে হচ্ছে 78 টাকা করে। আমার দেশে কি পরিমাণ চাল উৎপাদন হলো এবং আমাদের দেশে কোনো ঘাটতি আছে কিনা, ঘাটতি যদি থেকে থাকে তাহলে সেটার ব্যবস্থা করতে হবে। গভর্নমেন্ট একটা বলতো যে আমরা আমদানির ব্যাপারে যদি গভর্নমেন্ট একটু হইতো, তাহলে মনে করেন ওরা মনে হয় না আর বাড়ানো। ওদের কাছে স্টক আছে বড় বড় মিলারের কাছে। ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে সিন্ডিকেট বন্ধে সরকারের তৎপরতা না থাকায় বাজারে দাম বাড়ছে। সিন্ডিকেট বন্ধ করার জন্য সরকারের তৎপরতা দৃশ্যমান নয়। এই সময় যে সরকার ক্ষমতায় দেখেন তার পৃষ্ঠপোষকতা অথবা তাদেরকে ব্যবহার করে এই সিন্ডিকেট চক্র তাদের অপকর্ম তারা চালিয়ে গেছেন। এবারও তার ব্যতিক্রম হয় নাই। 5ই আগস্টের পট পরিবর্তনের পরে আমাদের যারা সিন্ডিকেটের কারসাজি বা সিন্ডিকেটের যারা হোতা, তারা কিন্তু তাদের জামা পরিবর্তন করেছেন।
সিন্ডিকেট বন্ধের শুধুমাত্র বাজারে নয়, বরং চালের মোকাম ও মিলগুলোতে অভিযান চালানোর দাবি ক্রেতাদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। একদিনে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 429 জন। এ নিয়ে চলতি বছর আক্রান্তের সংখ্যা 10,000 ছাড়িয়েছে। আইসিইউ না থাকায় ডেঙ্গুর হটস্পট বরগুনায় বেড়ে চলেছে মৃত্যুর মিছিল। স্থানীয়রা বলছেন, সংকটাপন্ন রোগীদের বরগুনা থেকে পাঠানো হচ্ছে বরিশালে। জরুরি মুহূর্তে পথেই মারা যাচ্ছেন অনেক রোগী। স্বাস্থ্য বিভাগের দাবি, সদর হাসপাতালে আইসিইউ ইউনিট চালুর জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। রুবেল হোসেনের ছবিতে আরও জানাচ্ছেন সাইফুল মিরাজ। ডেঙ্গুতে আক্রান্ত 3 বছর বয়সী সাফওয়ান আব্দুল্লাহকে গত 12 জুন বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর 15 জুন অবস্থার অবনতি হলে তাকে বরিশালে পাঠানো হয়। হাসপাতালের আইসিইউ সম্বলিত অ্যাম্বুলেন্সটি চালু না থাকায় সাধারণ অ্যাম্বুলেন্সে করে শিশুটিকে নিয়ে যান স্বজনরা। এরপর বরিশাল থেকে ঢাকা নেয়ার পথে সড়কেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সাফওয়ান। স্বজনরা বলছেন, হাসপাতালে আইসিইউ থাকলে এমনটা নাও হতে পারত। আমাদের সাফওয়ানকে যখন অবস্থার অবনতি হওয়া শুরু হয়, তখন আসলে আমাদেরকে রাস্তায় অনেক সময় নষ্ট হয়েছে, যে কারণে আমরা ট্রিটমেন্ট সম্পূর্ণ করতে পারি নাই। আমাদের এখানে আইসিইউ নেই বলেই হচ্ছে রোগীদের এই পথে বিড়ম্বনা সৃষ্টি হচ্ছে। আইসিইউ না থাকায় হাসপাতালটিতে মুমূর্ষু রোগীদের সেবা দেওয়া যাচ্ছে না। মেডিকেলের ডাক্তার দেখাইছে, তারপরে তার নামাইছে, গাড়িতে উঠাইবে, ওই সময় নাকি মারা গেছে। ডেঙ্গুতে বেশ কয়েকজন মারা গিয়েছে, কিন্তু এই হাসপাতাল থেকে রেফার করার পরে বরিশালে নেয়ার পথে অথবা বরিশালে পৌঁছেছে। তো আমাদের যদি আইসিইউ থাকতো, এখানে তাদেরকে অক্সিজেন সেবা দিয়ে, সুবিধা দিয়ে তাদেরকে কিন্তু বাঁচানোর চেষ্টা করা যেত। জনবল সংকটে আইসিইউ সম্বলিত অ্যাম্বুলেন্সটি চালানো যাচ্ছে না বলে জানান হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার। আর হাসপাতালে আইসিইউ ইউনিট স্থাপনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে বলছেন সিভিল সার্জন। আমার ড্রাইভার 2 জন, অ্যাম্বুলেন্স 3টা, পর্যায়ক্রমিকভাবে ইঞ্জিন চালু রাখার জন্য প্রতিটাই চালু আছে। শুধু আইসিইউ, শুধু যন্ত্রপাতি না, যদি লোকবলও থাকে এবং পরিপূর্ণ আইসিইউ যদি সম্ভব হয়, তাহলে সামনে যে কোভিড-19 কিংবা আমাদের বর্তমানে ডেঙ্গি পরিস্থিতি, জটিল রোগীগুলোকেও আমরা সেখানে ম্যানেজ করতে পারবো। চলতি বছর বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত সংখ্যা 2900 ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে 25 জনের। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। একদিনে আক্রান্ত হয়েছেন আরও 77 জন। বিস্তারিত জানাতে বরগুনা জেনারেল হাসপাতালে আছেন রিপোর্টার সাইফুল মিরাজ। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, বরগুনায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা না কমলেও একদিনের ব্যবধানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গতকাল জেলায় 154 জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন 107 জন। অন্যদিকে আজ বরগুনায় ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। জেলায় 222 জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন হসপিটালে। এর মধ্যে বরগুনা জেনারেল হসপিটালে চিকিৎসা নিচ্ছেন 170 জন রোগী। অন্যদিকে বরগুনায় কিন্তু ক্রমান্বয়ে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এখন পর্যন্ত 2932 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সদর উপজেলায় সব থেকে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে 2657 জন রোগী হচ্ছেন বরগুনা সদর উপজেলায়, এবং মারা গিয়েছেন 26 জন। যে 26 জন মারা গিয়েছেন তাদের মধ্যে বরগুনা সদর উপজেলার 23 জন, বেতাগী উপজেলার 2 জন এবং পাথরঘাটা উপজেলার একজন বাসিন্দা রয়েছেন। অন্যদিকে কিন্তু গতকাল রাতে বেতাগী উপজেলার একজন মারা গিয়েছেন, এক অবসরপ্রাপ্ত শিক্ষক নেসার উদ্দিন আহমেদ তার নাম। এদিকে বরগুনা হসপিটালে কিন্তু এখন ডেঙ্গু রোগীদের মেঝেতেও চিকিৎসা নিতে হচ্ছে। এর কারণে কিন্তু যেমন রোগীরাও বিপাকে পড়েছেন, ঠিক তেমনি ভাবে অতিরিক্ত রোগীর চাপের কারণে হসপিটাল কর্তৃপক্ষ তাদের চিকিৎসা নিশ্চিত করতে গিয়েও বেগ পেতে হচ্ছে। অন্যদিকে এখানে আরেকটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে একজন রোগীর সঙ্গে একাধিক স্বজন হসপিটালে অবস্থান করছেন, যার ফলে এখানে গ্যাদারিং তৈরি হচ্ছে। এতে কিন্তু নার্সরা, চিকিৎসকরা যারা চিকিৎসা সেবা দিতে যাচ্ছেন তাদের কিন্তু বেগ পেতে হচ্ছে। তো আমরা বিষয়টি নিয়ে হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে কোনোভাবেই এখানে ভিজিটর নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। স্থানীয় সাধারণ মানুষরা কিন্তু সচেতন নয়, যার ফলে কিন্তু এখানে যেসব বেডে ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন, এক এক বেডে 4 জন 5 জন করে বসে গল্প করছেন, আড্ডা দিচ্ছেন। এর ফলে কিন্তু আসলে কে রোগী আর কে রোগীর স্বজন এটাই বোঝা যাচ্ছে না। অন্যদিকে বরগুনায় জেনারেল হসপিটালে আইসিইউ নেই, যার কারণে কিন্তু অনেক সংকটাপন্ন রোগীকে বরিশাল রেফার করা হচ্ছে এবং প্রতিমধ্যে অনেকে মারাও যাচ্ছেন। তো স্বাস্থ্য বিভাগ আমাদেরকে জানিয়েছে আইসিইউর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। তো এই ছিল বরগুনা জেনারেল হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ।
বরগুনার হাসপাতালগুলোতে বেড়েছে ডেঙ্গু রোগীর চাপ, সেই খবর জানছিলাম সহকর্মী সাইফুল মিরাজের কাছ থেকে। দেশের দক্ষিণাঞ্চলে করোনা ও ডেঙ্গুর প্রভাব বেড়েছে। দ্বীপ জেলা ভোলার 250 শয্যা জেনারেল হাসপাতালের RT-PCR ল্যাব ও ICU ইউনিট অচল অবস্থায় পড়ে আছে। বিশেষজ্ঞ চিকিৎসক ও দক্ষ জনবলের অভাবে চালু করা যাচ্ছে না গুরুত্বপূর্ণ এই ইউনিটগুলো। তবে জনবল পেলেই সব সমস্যার সমাধান হবে আশা হাসপাতাল কর্তৃপক্ষের। নাসিরুদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবিতে রিপোর্ট। হৃদরোগে আক্রান্ত হয়ে মনোয়ারা বেগম নামে এক রোগী গত 26 জুন ভর্তি হন ভোলা 250 শয্যা জেনারেল হাসপাতালে। ICU না থাকা সহ প্রয়োজনীয় সেবা না পেয়ে দুদিন পর তাকে বরিশালে নিতে বাধ্য হন স্বজনরা। একই কারণে হৃদরোগে আক্রান্ত আরও 3 রোগীকে ঢাকা ও বরিশালে পাঠানো হয়। বলছে যে যদি আপনারা এখানে চিকিৎসা নিতে হয় তাইলে আপনারা বন্ড সই দিতে হবে, যদি আপনার রোগী মারা যায় আমরা কোনো দায়ী না। ভোলাতে বলে ICU আছে, কিন্তু ICU বন্ধ। যদি থাকতো তাইলে তো আমাকে টানাটানি হয়রানি হইতো, ভালো লাগতো না। এই পেশেন্টগুলার এখানে চিকিৎসা করা সম্ভব হইতো যদি এখানে আমাদের পরিপূর্ণভাবে CCU এবং ICU চালু করা সম্ভব হইতো। হাসপাতাল সূত্রে জানা যায়, করোনা মহামারীর মধ্যে 2021 সালে হাসপাতালটিতে 6টি ICU বেড স্থাপন করা হয়। এছাড়া 5টি ভেন্টিলেটর, 7টি অক্সিজেন কনসেন্ট্রেটর ও 6টি হাইফ্লো ন্যাজাল ক্যানুলা সরবরাহ করা হয়। কিন্তু জনবলের অভাবে গত 4 বছরেও ICU ইউনিট চালু হয়নি। এমনকি সরঞ্জামাদি ব্যবহারে অভিজ্ঞ একজন ডাক্তার বা নার্সও নিয়োগ দেওয়া হয়নি। এছাড়া করোনা ভাইরাস শনাক্ত করতে প্রায় একই সময়ে RT-PCR ল্যাব স্থাপন করা হয়। করোনার প্রভাব কমে যাওয়ার পর বন্ধ করা ল্যাবটি আর চালু হয়নি দক্ষ জনবলের অভাবে। তবে জনবল পেলে ICU ও করোনার PCR ল্যাব ফের চালুর আশা হাসপাতাল কর্তৃপক্ষের। কনসালটেন্ট পোস্ট ফাঁকা রয়েছে, সেসব পদে যদি পদায়ন হয় তাহলে আমরা আমাদের চিকিৎসা সেবা আরও উন্নত করতে পারবো। বাস্তবতা হচ্ছে টোটাল লোকবল এবং পূর্ণ সেটআপ ছাড়া ICU CCU ইউনিটটা চালু করা খুব কঠিন। হাসপাতালের RT-PCR ল্যাব বন্ধ হওয়ার আগ পর্যন্ত 8000-এর বেশি রোগীর করোনা পরীক্ষা করা হয়, কিন্তু ICU ইউনিটে এখন পর্যন্ত একজন রোগীও চিকিৎসা দেওয়া হয়নি। সময় সংবাদ, ভোলা। কক্সবাজারের টেকনাফের পাহাড়ি অঞ্চল কেন্দ্র করে গড়ে ওঠা অপহরণ চক্রের প্রধান রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন ও স্থানীয় ডাকাত চক্রের প্রধান শাহ আলমকে খুঁজছে র্যাবের পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনা জানাজানি হওয়ার পর প্রকাশ্যে আসে এই চক্রের প্রধান 2 জনের নাম। আর গেল 13 দিনে এই চক্রের 5 জনকে গ্রেফতারের পাশাপাশি উদ্ধার করা হয়েছে র্যাবের পোশাক সহ বিপুল অস্ত্র ও গুলি। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের টেকনাফের পাহাড়ি অঞ্চল রঙ্গিখালী, এই অঞ্চলকে অপহরণের আস্তানা ও অপরাধ মুক্ত করতে একযুগে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী, যার জন্য গহীন পাহাড়ে সাঁড়াশি অভিযান চালাচ্ছে র্যাব, নৌবাহিনী, বিজিবি, পুলিশ, এপিবিএন ও বন বিভাগ। এরই মধ্যে গত 15 জুন আইনশৃঙ্খলা বাহিনীর 256 জন সদস্য নিয়ে টেকনাফের গহীন পাহাড়ে অভিযান চালিয়ে অপহরণের শিকার হাফিজুল্লাহকে উদ্ধারের পাশাপাশি গ্রেপ্তার করা হয় চক্রের 3 সদস্যকে। আর কয়েকটি আস্তানা ধ্বংস করে উদ্ধার করা হয় অস্ত্র, গুলি, ওয়াকিটকি ও র্যাবের পোশাক। এরই ধারাবাহিকতায় অপহরণ চক্রের মূল হোতাদের গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত রাখে র্যাব জানায়, হাফিজুল্লাহ অপহরণের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত শিকদারকে শুক্রবার গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যে রোববার উখিয়ার মরিচা থেকে গ্রেপ্তার করা হয় চক্রের আরেক সদস্য ফারুককে। আর উদ্ধার করা হয় র্যাবের 4টি পোশাক, র্যাবের ভুয়া আইডি কার্ড, হাতকড়া, বিদেশি পিস্তল, দেশীয় অস্ত্র, গুলি ও ছুরি। সন্ত্রাসীরা বর্ণিত ইউনিফর্মগুলো ব্যবহার করে বিভিন্ন সময়ে র্যাবের পরিচয়ে অপহরণ করে আসছিল। রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক ব্যবহার করা যে পোশাকাদি আছে, এই পোশাকাদি ব্যক্তিগত পারপাজে কেউ ব্যবহার করতে পারবে না কিংবা প্রস্তুত করতে পারবে না, এটা একটি আইনত নিষিদ্ধ। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, একের পর এক বেরিয়ে আসছে অপহরণ চক্রের হোতাদের নাম, যাদের গ্রেপ্তারে তৎপর র্যাব। রোহিঙ্গা হাফিজুল্লাহকে অপহরণের সাথে সংশ্লিষ্ট অধিকাংশ সন্ত্রাসীদেরকেই আমরা আটক করতে পারলেও এখনও রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন ও কুখ্যাত ডাকাত শাহ আলম সহ অনেকেই ধরাছোঁয়ার বাইরে রয়েছে। বর্ণিত পলাতক সন্ত্রাসীদেরকে আটক করার জন্য র্যাবের আপ্রাণ প্রচেষ্টা জারি থাকবে। এর আগে গত 8 মে রঙ্গিখালীর এই গহীন পাহাড়ে সাঁড়াশি অভিযান চালিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনীর 5 শতাধিক সদস্য।
সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সময় সংবাদে আরও থাকছে, প্রেমাদাসায় প্রথমবারের মতো অনুশীলন করল বাংলাদেশ। ফিল্ডিংয়ের পাশাপাশি ব্যাটিং বোলিংয়ে মনোযোগী টাইগাররা। সতীর্থদের গেম প্ল্যান বুঝিয়ে দিলেন অধিনায়ক মিরাজ। দুদকের ভুয়া প্রতারক চক্রের খপ্পরে যারা পড়েছে তাদেরকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেন, গত 2 দিনে 5 প্রতারককে ধরা হয়েছে। দুদক জানায়, চেয়ারম্যান থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সই জাল করে এবং মুঠোফোনে চাঁদা আদায় করে আসছিল একদল প্রতারক। জানিয়ে এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ দুদকের দিকে অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দেন। এরপরই নড়েচড়ে বসে দুদক। গত 2 দিনে রাজধানীর মুগদা এলাকা থেকে গ্রেফতার করা হয় ভুয়া চক্রের 5 জনকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই আসামিগণ দীর্ঘদিন ধরে দুদকের চেয়ারম্যান, মহাপরিচালক, পরিচালক সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নাম, পরিচয় এবং ছবি হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করে প্রতারণাপূর্বক অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন। উক্ত চক্রটির বিরুদ্ধে গতকালকেই রমনা মডেল থানা মামলা নম্বর 21 তারিখ 29/6/2025 দায়ের করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ভুল করে তার ব্যাগে নিজের লাইসেন্সকৃত অস্ত্রের ম্যাগাজিন বহন করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। বৈঠকে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত দেশব্যাপী আয়োজিত অনুষ্ঠান নির্বিঘ্নে উদযাপনের ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানান তিনি। এসব অনুষ্ঠান ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলেও জানান তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, উপদেষ্টা আসিফের কাছে অস্ত্র ছিল না। উপদেষ্টার বয়স অনুসারে তিনি অস্ত্রের লাইসেন্স পেতে পারেন কিনা জানতে চাইলে এ বিষয়ে আইন সম্পর্কে তার জানা নেই বলে উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এটা কিন্তু AK-47 না, এটা তারই একটা লাইসেন্সকৃত হাতিয়ার, পিস্তলের একটা ম্যাগজিন যে থাকে, একটা খালি ম্যাগজিনটা, ওইটা ভুলে ওনার ইসে রয়ে গেছিল। ওইটা এটা একটা মানে জাস্ট একটা ভুল, যেহেতু এটা নিয়ে তো বাইরা ওনার যদি জানতে পারতো আগে তো উনি কোনো অবস্থায় এটা নিতেন না। বৈধ লাইসেন্সের ক্ষেত্রে 30 বছর আছে না কিরকম, আমি যেহেতু এই আইনটা পুরোটা দেখি না, এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো। প্রিভিলেজটা যেন কারো ক্ষেত্রে না হয়, সবার ক্ষেত্রে যেন আইনটা একইভাবে প্রয়োগ করে, এই জন্য বলা হয়েছে। ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি দূষণ নিয়ন্ত্রণে তুলে নেওয়া হবে মেয়াদোত্তীর্ণ গাড়ি, নামানো হবে নতুন যানবাহন। এজন্য শিগগিরই 250 গাড়ি কেনা হচ্ছে বলে জানান পরিবেশ উপদেষ্টা। দূষণ নিয়ন্ত্রণে অক্টোবরের আগেই রাজধানীর সব ভাঙাচোরা রাস্তা মেরামতের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। ঢাকার বেহাল পরিবহন ব্যবস্থার প্রতীক ফিটনেসবিহীন যানবাহন। সড়ক দাপিয়ে বেড়াচ্ছে লক্কর ঝক্কর বাস, ছড়াচ্ছে দূষণ, বেপরোয়া গতিতে ঝরছে প্রাণ। জরিপ অনুযায়ী রাজধানীর বিভিন্ন রুটে চলা বাসের প্রায় 80 ভাগেরই ফিটনেস নেই। ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং ধুলা দূষণ নিয়ন্ত্রণে কাজ করছে চীনা বিশেষজ্ঞ দল। সোমবার সচিবালয়ে প্রতিনিধি দলটির সঙ্গে মত বিনিময় করেন পরিবেশ উপদেষ্টা। এ সময় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরির পরামর্শ দেন বিশেষজ্ঞরা। পরে ব্রিফিংয়ে উপদেষ্টা জানান, দূষণ নিয়ন্ত্রণে পর্যায়ক্রমে সড়ক থেকে তুলে নেওয়া হবে মেয়াদোত্তীর্ণ গাড়ি, নামানো হবে নতুন যানবাহন। পুরনো বাস রাস্তা থেকে সরবে, নতুন বাস যেগুলো হয়তো ইলেকট্রিক বাসেস সেগুলো আসবে। আমরা অলরেডি 250টা, তাই না, বাস কেনার টাকার অনুমোদন পেয়ে গেছি। এখন আমরা BRT এর সাথে মিলে একসাথে পুরনো বাসগুলোর বিরুদ্ধে অভিযানে যাব। উপদেষ্টা আরও জানান, ধুলা ও দূষণ নিয়ন্ত্রণে আগামী শীত মৌসুমের আগেই রাজধানীর ভাঙাচোরা রাস্তা মেরামত করা হবে। আর বায়ু দূষণ রোধে শিগগিরই গঠন করা হবে ওয়ার্কিং কমিটি। আমরা রোড রিপেয়ারিং এর যে ব্যাপারটা, এইটাতে এবার মনোযোগী হতে পারি কিনা। বর্ষা নেমে যাওয়ার সাথে সাথে ভাঙাচোরা রাস্তাগুলো নির্মাণের কাজ শুরু করে দেব। এ সমস্যার সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হবে বলে জানান পরিবেশ উপদেষ্টা। আইনি প্রক্রিয়ার ভিতর প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পল্লবীতে ফুটপাতের উপর গড়ে ওঠা বেশ কিছু দোকান গুড়িয়ে দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নোটিশ ছাড়াই উচ্ছেদ করার অভিযোগ করে দোকানিরা জানান, বরাদ্দের জন্য টাকা দিয়েও সিটি কর্পোরেশন মার্কেটে দোকান বুঝে পাননি তারা। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান,
কর্পোরেশনের নিজস্ব জায়গায় অভিযান করতে নোটিশের প্রয়োজন নেই। নির্ধারিত সময়ের 1.5 ঘন্টা পর পল্লবীর ভাসানী মোড়ে হাজির হয়ে দোকান মালিকদের উচ্ছেদ অভিযানের কথা জানিয়ে দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ফাঁকে মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করেন দোকান মালিকেরা। প্রথমে বাধা দিলেও পরে দ্রুত সরানোর নির্দেশ দেয় কর্পোরেশন। উচ্ছেদ শুরু হলে বেশ কিছু দোকান গুড়িয়ে দেওয়া হয়। দোকান মালিকদের অভিযোগ, বিনা নোটিশে ভাঙচুর করেছে সিটি কর্পোরেশন। ইলিগাল যা ছিল এর আগে সম্পূর্ণ ভাঙা হয়েছে। যদি এটা অবৈধ হইতো, প্রুফ হইতো, তাহলে আমি আমার দোকান নিজেই ভাঙিয়ে দিতাম। নোটিশ থাকলে তো আমরা নোটিশ দেখাইতাম যে আমাদের নোটিশ দিয়েছে, আমরা ভাঙি হঠাৎ করে। দোকানীদের দাবি, পাশেই সিটি কর্পোরেশনের নিজস্ব মার্কেটে দোকান বরাদ্দের কথা বলে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়, কিন্তু দোকান বুঝে পাননি তারা, তাই নিরুপায় হয়ে ফুটপাতে দোকান বসিয়েছেন। আমাদের জন্য মার্কেট তৈরিও করছে, কিন্তু না দেওয়ার কারণ এটা হচ্ছে উন্নয়নের নামে উচ্ছেদ করে যত দোকান বিলীন হবে এই সমস্ত দোকানদারের ভাগ সিটি কর্পোরেশন আগে থেকে বিক্রি করছে। সিটি কর্পোরেশন আমাকে এই মার্কেট দিব, ওই যে মার্কেট করছে, মার্কেটে আমাকে বুঝাই দিব, এরপরে আমরা দাম দেন মার্কেট। সিটি কর্পোরেশনকে অবশ্যই টাকা জমা দেওয়া আছে আমাদের। সিটি কর্পোরেশনের রাস্তায় নিবে আমাদের কোনো জ্ঞান নেই, কিন্তু আমাদের মার্কেট বুঝে দিতে হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছেন, কর্পোরেশনের নিজস্ব জায়গায় অভিযান পরিচালনার জন্য নোটিশের দরকার হয় না। ফুটপাত যেহেতু এটা সরকারি জায়গা, অবৈধ জায়গা, এটা এইভাবে কোনো নোটিশ দিয়ে আসা হয় না। এটা এমনি আমাদের চলমান প্রক্রিয়া। কাগজপত্র দেখবো, ওনারা কাগজপত্রে যেটা দেখাচ্ছে, আমরা পজিশন দেখবো যে পজিশন আসলে কি পজিশন দেখে তারপর আমরা যাচাই বাছাই করি। আমাদের তো সার্ভার রেকি করে গেছে, আমাদের তো সবকিছু রেকি করা আছে। এটা আমাদের সিটি কর্পোরেশনের যিনি সর্বোচ্চ গার্জিয়ান, তিনি এই বিষয়ে সিদ্ধান্ত দিতে পারবেন। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। পর্যটন নগরী কক্সবাজারের হোটেল, মোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ কিংবা নালা নর্দমার পয়ঃবর্জ্য সরাসরি নামছে বঙ্গোপসাগরে। কোনো ধরনের শোধন ছাড়াই এসব দূষিত পানি সমুদ্রে পড়ায় মারাত্মক দূষণের শিকার হচ্ছে সমুদ্র সৈকত। বিশেষজ্ঞরা মনে করছেন, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি তৈরি করছে। আর সমস্যা নিরসনে সবাই একযোগে কাজ করছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের কলাতলি মেম্বারের ঘাটা, যেখানে ফেলা হয়েছে ময়লা আবর্জনা, তার সঙ্গে যুক্ত হয়েছে ঘরবাড়ি কিংবা নানা স্থাপনার অপরিশোধিত পয়ঃবর্জ্য। আর নালা নর্দমা দিয়ে পানির ঢল এসে অপরিশোধিত পয়ঃবর্জ্য ও ময়লা আবর্জনা, যা মিশছে বঙ্গোপসাগরে। শুধু মেম্বারের ঘাটা নয়, সমুদ্র সৈকতে ডিভাইন পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট সহ একাধিক পয়েন্টে সৃষ্টি হয়েছে খাল। আর এই খাল দিয়ে হোটেল, মোটেল জোনের ময়লা পানি সরাসরি চলে যাচ্ছে সাগরে। পৌরসভার লোক এসে এখানে ডাস্টবিনে ফেলে, ডাস্টবিনের অভাব যেগুলো এখানে ফেলে এগুলো নিয়ে যায় না। অনেক ধরনের ময়লা ফেলে, এখন কোনো কারো দেখার মতো মানুষ থাকে না। হোটেলের ময়লা পানিগুলা সাগরের দিকে চলে আসতেছে। অনেকের গায়ে খাজানি হচ্ছে, চুলকানি হচ্ছে, এই ভয়ে কেউ আসতেছে না। লাইফগার্ড কর্মীরা বলছেন, খাল হয়ে পানি পড়ায় সাগরে সৃষ্টি হওয়া গর্তে দুর্ঘটনা কবলিত হচ্ছে পর্যটকরা। আর অপরিশোধিত পয়ঃবর্জ্য সাগরে মিশে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি তৈরি করছে বলে মনে করছেন সমুদ্র বিশেষজ্ঞরা। প্রতিনিয়ত পরিবেশের যাতে নিয়মকানুনগুলো হোটেলের কর্তৃপক্ষ মেনে চলে, সেই অনুযায়ী তদারকি জোরদার করা উচিত। তবে প্রশাসন জানিয়েছে, এই সমস্যার নিরসনে সবাই একযোগে কাজ করছে। এই সকল বিষয়ে আমরা এখানে যারা হোটেল, মোটেল বা অন্যান্য বিজনেসে যারা আছেন তাদেরও সহযোগিতা চাচ্ছি। আর পাশাপাশি হচ্ছে তাদের মধ্যে আমাদের যেই নির্দেশনা থাকে সেটি অমান্য করলে আমরা আইনগত ব্যবস্থা নেব। সাগরে অপরিশোধিত পয়ঃবর্জ্য যাওয়ায় একটি রেস্তোরাঁকে জরিমানা করা হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ভয়াবহ দাবানলে পড়ছে তুরস্কের ইজমির প্রদেশ। তীব্র বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়েছে পাহাড় ছাড়িয়ে লোকালয়েও। হুমকির মুখে পড়েছে বাসিন্দাদের জনজীবন। সাময়িকভাবে বাতিল করা হয়েছে ইজমির আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট। তুরস্কের পশ্চিমাঞ্চলের ইজমিরের মেন্দেরেস জেলায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। শনিবার রাতে শুরু হওয়া আগুন প্রবল বাতাসে রোববার পর্যন্ত ছড়িয়ে পড়েছে বিস্তীর্ণ বনাঞ্চলে। 70 থেকে 100 কিলোমিটার গতির দমকা হাওয়ায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। জানা গেছে, প্রবল ধোঁয়ার কারণে বিমান ও হেলিকপ্টার চলাচল বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এ কারণে স্থলপথেই কাজ করছেন দমকল কর্মীরা। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি যে অনেক জায়গায় তাদের পক্ষে পৌঁছানো সম্ভব হচ্ছে না বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারাও হাতে তৈরি পানির ট্যাঙ্ক ও পাইপ নিয়ে চেষ্টা চালিয়েছেন আগুন থামাতে। এরই মধ্যে ইজমিরের বেশ কয়েকটি এলাকা খালি করে ফেলা হয়েছে।
একটি গ্রীষ্মকালীন ক্যাম্প সহ বেশ কয়েকটি বাড়িঘর আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তুরস্কের বন বিভাগ জানিয়েছে 11টি বিমান ও 27টি হেলিকপ্টার সহ 1000-এর বেশি দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। সাময়িকভাবে স্থগিত করা হয়েছে ইজমির আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট। কাকুলি আখতার, সময় সংবাদ। নিয়ন্ত্রণে আসছে না পাকিস্তানের বন্যা পরিস্থিতি। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 45 জনে। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। বন্যায় মৃতের সংখ্যা বেড়েছে ভারতের হিমাচল প্রদেশেও। প্রদেশটিতে 34 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। টানা বৃষ্টিতে পাকিস্তানের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাখতুনখোয়া প্রদেশ। আকস্মিক এ বন্যায় শুধুমাত্র সোয়াত উপত্যকাতেই ভেসে গেছে কয়েক হাজার ঘরবাড়ি। নিঃস্ব হয়ে পড়েছেন নদী পাড়ের হাজার হাজার বাসিন্দা। পাঞ্জাব প্রদেশে বন্যার পানির তোড়ে বাড়ির ছাদ ও দেয়াল ধসে প্রাণ গেছে অনেকের। সিন্ধু ও বেলুচিস্তান প্রদেশেও বেড়েছে হতাহতের সংখ্যা। আবহাওয়া বিভাগ জানিয়েছে আরও কিছুদিন অব্যাহত থাকবে ভারী বৃষ্টিপাত। এতে পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কায় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ভারতের হিমাচল প্রদেশেও। বাড়ছে মৃতের সংখ্যা। টানা বর্ষণ ও ভূমিধসে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি ও সরকারি স্থাপনা। সবচেয়ে ভয়াবহ অবস্থা সিমলা ও কাংড়া জেলায়। প্রাথমিক হিসেবে এ পর্যন্ত আর্থিক ক্ষতি 650 কোটি রুপিরও বেশি, যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে রাজ্য প্রশাসন। এমন পরিস্থিতিতে উচ্চ পর্যায়ের জরুরি বৈঠক ডেকেছে কর্তৃপক্ষ। এদিকে কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় গুইঝৌ প্রদেশের বন্যা পরিস্থিতি। দুলিও নদীতে পানি বেড়ে যাওয়ায় সর্বোচ্চ সতর্কতা জারি থাকলেও রোববার সকালে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় তা তুলে নিয়েছে কর্তৃপক্ষ। প্রদেশ জুড়ে চলছে পুনর্বাসন প্রক্রিয়া। কেন্দ্রীয় সরকার গুইঝৌর জন্য 200 মিলিয়ন ইউয়ানের ত্রাণ বরাদ্দ দিয়েছে। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। প্রথমবারের মতো ওয়ানডে ভেন্যু প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ দল। এই প্রথম পুরো স্কোয়াডকে একসঙ্গে অনুশীলনে পেয়েছেন ফিল সিমন্স। বিশ্রাম শেষে আজ অনুশীলনে ছিলেন পেসার মুস্তাফিজ। ফিল্ডিংকে গুরুত্ব দিলেও দীর্ঘক্ষণ নেটে ব্যাটিং বোলিংয়ে ঝালিয়ে নিয়েছেন ক্রিকেটাররা। সতীর্থদের গেম প্ল্যান বুঝিয়ে দিয়েছেন নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আর এই পুরো সময় মাঠে উপস্থিত ছিলেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। কলম্বো থেকে আরও জানাচ্ছেন তারেক হাসান শিমুল। প্রেমাদাসায় বাংলাদেশ দল পছন্দের ফরম্যাটে এই মাঠেই স্বাগতিক লঙ্কানদের মুখোমুখি হবে টাইগাররা। সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে 2 সেশন অনুশীলন করলেও মূল মাঠে প্রথমবার নিজেদের ঝালিয়ে নেয়ার পালা। সুযোগ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ারও। টেস্ট দলের সদস্যরা ছিলেন না গেল দিনের অনুশীলনে। এদিন টিম ম্যানেজমেন্ট পেয়েছেন পুরো দলকে। লিটন, শান্ত, মিরাজরা মনোযোগী রঙিন পোশাকের প্রস্তুতিতে। প্রথম দিন হালকা চোট পেয়েছিলেন বাঁহাতি পেসার মুস্তাফিজ, তাই আগের দিন ছিলেন বিশ্রামে। এদিন অবশ্য পুরো দমে করেছেন বোলিং। শন টেট ব্যস্ত ছিলেন তাকে নিয়ে। ফিজের বোলিং অনুশীলনের পুরোটা সময় দিয়েছেন নানা দিক নির্দেশনা। ভালো বলটার জন্য পেয়েছেন বাহবা। ব্যাটিংয়ে শান্ত, তানজিদ তামিম, তাওহিদ হৃদয়রা ছিলেন মনোযোগী। খেললেন লম্বা শট। নাইম শেখ অনুশীলন করেন শর্ট বল নিয়ে। শামীম পাটোয়ারি খেলেন তার পছন্দের শট। নোলুক শটে মুগ্ধ করেন কোচদেরও। অধিনায়ককে দেখা গেল ভিন্ন রূপে। নিজের বোলিং ব্যাটিং অনুশীলনের পর লঙ্কাবদের পরিকল্পনাও সাজিয়ে নিয়েছেন কোচিং স্টাফের সঙ্গে। কথা বলেছেন ক্রিকেটারদের সঙ্গেও। রিশাদকে নিয়ে সবারই বাড়তি আগ্রহ। মিরাজ এদিনও রিশাদকে নিয়ে করেছেন লঙ্কাবদের পরিকল্পনা। নানা সমালোচনার মধ্যে থাকা ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানও ছিলেন মাঠে। দলের সঙ্গেই আসেন স্টেডিয়ামে। সাম্প্রতিক ব্যর্থতা থেকে মুক্তির পথ খুঁজছেন। দলের এমন পারফরমেন্সের জন্য যে তিনিও আছেন অস্বস্তিতে। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম 2 ম্যাচের ভেন্যু এই প্রেমাদাসা। বাংলাদেশ পুরো দল নিয়ে প্রথমবারের মতো অনুশীলন করেছে এই স্টেডিয়ামে। অধিনায়ক মিরাজকে দেখা গেছে সবার সঙ্গে আলোচনাটা করতে খোলামেলাভাবে। এখান থেকে নতুন দিনের সূচনা হোক, সেটাই প্রত্যাশা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, প্রেমাদাসা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, শ্রীলঙ্কা। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে মিরপুরের হোম অফ ক্রিকেটে চলছে ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভা। আগামী বিপিএল এর সময়সূচি, নতুন ফ্র্যাঞ্চাইজি এবং ভেন্যু সহ জাতীয় দলের টেস্ট ক্যাপ্টেন্সি নিয়ে চলছে গুরুত্বপূর্ণ বৈঠক। সেখানে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। সরাসরি যাচ্ছি তার কাছে।
বিসিবির তৃতীয় বোর্ড সভা অর্থাৎ নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের অধীনে আজকে তৃতীয় বোর্ড সভা অনুষ্ঠিত হচ্ছে। বেলা 3টা নাগাদ শুরু হয়েছে এবং এই বোর্ড সভায় যদি আমি বলি বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বাদে সবাই সশরীরে উপস্থিত আছেন। নাজমুল আবেদিন ফাহিম যিনি কিনা ক্রিক অফিসের চেয়ারম্যানও, তিনি এই মুহূর্তে শ্রীলঙ্কায় জাতীয় দলের জন্য দায়িত্ব পালন করছেন এবং তাকে ছাড়াই বাদবাকি যে পরিচালকরা রয়েছেন তাদের সবাইকে নিয়ে বিপিএল এর এই একটা ম্যারাথন বোর্ড মিটিং আজকে আমরা দেখতে যাচ্ছি। কারণ যতটুকু খবর পাওয়া যাচ্ছে তাতে এই মিটিংয়ে বেশ কিছু এজেন্ডা রয়েছে। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বা তার দায়িত্ব গ্রহণের পরে প্রত্যেকটা অ্যাডহক কমিটিকে যে দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছিল, সেই দায়িত্ব বন্টন করে দেওয়ার পরে তাদের কাছ থেকে একটা পরিকল্পনাও জানতে চেয়েছিলেন বোর্ড সভাপতি। সেই পরিকল্পনার বেশ কিছু ড্রাফট আজকে এই মিটিংয়ে দেখাবেন সেই অ্যাডহক কমিটির সদস্যরা। সেই সাথে সেই বিষয়গুলো অন্তত 36 থেকে 40টা এজেন্ডা আজকে এই বোর্ড মিটিংয়ে আলোচনার বিষয়বস্তু। তার পাশাপাশি ন্যাশনাল টিমের ভবিষ্যৎ নিয়েও আসলে একটা আলোচনার অংশ রয়েছে, যেখানে আসলে ক্যাপ্টেন্সি ইস্যুতে একটা আলোচনা হতে পারে। তবে ক্রিক অফিসের চেয়ারম্যান যেহেতু আজকে উপস্থিত নেই, সেহেতু এই বিষয়ে আজকে কোনো সিদ্ধান্ত আসার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। যদিও বিপিএল নিয়ে আসলে বড় কোনো সিদ্ধান্ত নিতে চাচ্ছে বোর্ড। বিপিএল এর যে গভর্নিং কাউন্সিল রয়েছে 3 সদস্যের কমিটি, মাহবুব নামের নেতৃত্বাধীন সেই কমিটিও তাদের যে পরিকল্পনাগুলো তা আজকে তুলে ধরবে বোর্ড সভাপতির কাছে এবং সেখান থেকেই আসলে বিপিএল এর ব্যাপারে অনেক কিছু সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে। সেগুলো আসলে ভেন্যু বাড়ানো কিংবা দল কাদেরকে দেয়া হবে সেসব বিষয়ে আসলে আলোচনার প্রাধান্য পাবে। সেই সাথে রিজিওনাল ক্রিকেট নিয়ে যে আঞ্চলিক ক্রিকেট কাঠামো তৈরি করার বিষয়ে যে একটা পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনার আসলে কতদূর গেছে বা বিসিবির পরিকল্পনা পরবর্তীতে কি হবে, কিংবা কিছুদিন আগে যে ক্রিকেট কার্নিভালের অংশ হিসেবে বিসিবি সভাপতি বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে গিয়ে বিভিন্ন আয়োজন করেছে, সেখান থেকেই আসলে তাদের যে উপলব্ধি, সেই উপলব্ধির মাধ্যমে বিভাগীয় ক্রিকেটগুলো কিভাবে আরও চালু করা যায়, যেখানে বন্ধ হয়ে আছে ক্রিকেট সেগুলো কিভাবে সচল করা যায়, সে বিষয়গুলোতেও আসলে প্রাধান্য দিচ্ছে বুলবুল আহমেদের নতুন এই ক্রিকেট বোর্ড। এবং সেই সাথে যদি আমি বলি যে পরিচালকদের জন্য যে অ্যাডহক কমিটি দেয়া হয়েছিল আগে, সেই কমিটির পারফরমেন্স রিভিউ করে কমিটি হয়তো অদল বদল করা হবে। সেক্ষেত্রে বেশ কিছু কমিটি হয়তো কিছু মানুষের আগে যাদের অ্যাডহক কমিটি যাদের আসলে ছিল সেই কমিটিগুলো হয়তো অন্য কাউকে দেয়া হবে, কিংবা যারা ভালো কাজ করেছে এই কয়েক মাসে তাদেরকে হয়তো সেই কমিটির মেয়াদটা বাড়িয়ে আরও বেশি দায়িত্ব দেয়া হতে পারে। এছাড়াও আজকে আমরা দেখেছি যে বিপিএল এ দল পাওয়ার জন্য নোয়াখালী রয়্যালস নামে একটি দল আবেদনপত্র জমা দিয়েছে। আমার কাছে বিসিবির তৃতীয় বোর্ড সভা নিয়ে এখন পর্যন্ত হোম অফ ক্রিকেট থেকে এই ছিল সব শেষ। এরপরে হোম অফ ক্রিকেটে চলছে বিসিবির পরিচালনা পর্ষদের সভা, সেই খবর জানাচ্ছিলেন সাব্বির মিথুন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আনুপাতিক পদ্ধতিতে ভোটের নামে দ্বন্দ্ব সৃষ্টিকারীরা বাংলাদেশের আদর্শে বিশ্বাসী না, মন্তব্য বিএনপি নেতাদের। নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়েছেন এবং কাজে ফিরলেন এনবিআর কর্মকর্তারা। বন্দরে কর্মচাঞ্চল্য, স্থবিরতা কাটতে আরও সময় লাগবে। রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রার চেয়ে এখনও পিছিয়ে 1 লাখ কোটি টাকা। এ ছিল সময় সংবাদের, সঙ্গে থাকুন সময়ের।